আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার সাথে লাইভে আছেন, আসসালামু আলাইকুম। আমার সোনামণিরা, আমি প্রার্থনা করছি তোমরা তোমাদের যার যার ঘরে খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি বরাবরই তোমাদের বাংলা ক্লাস নিই। আজকেও বাংলা ক্লাস নিয়ে আলোচনা করব, তবে একটু ভিন্ন রকম। আজকে বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ে তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ। তবে একটু মজা করব, আজকে শুধু মজা করেই সময়টা কাটাবো এবং মজা করতে করতে গল্পে গল্পে চিঠি লিখতে লিখতে আজকে আমরা পড়া শিখব। তাহলে চলো একটা গল্প শুনি। অঘারাম অকেজো, অজ পড়া গায়ে অনাদরে বড় হয়। আকারা চালের ভাতও তার জোটে না, এ যেন হাবা। তারপরেও সে আর চোখে আবডালে ইতিহাস লক্ষ্য করে আর ভাবে, কবে সে সাজোয়ান হয়ে ভর পেটে 19টি কদবেল খাবে, কু অভ্যাস পরিহার করবে, নিখুঁতভাবে কাজ করবে। কিন্তু তার এই স্বপ্ন বিফলে যায়। এতে পাতিহাঁস হাসে আর রামসাগর আনকুরা সাজে সরবে বলে, উনপাজরে সুদিন তোমার আসবে না। কি বলো, গল্পটি তোমাদের কেমন লাগলো? তাহলে বলতে পারো কি আমাদের আজকের পাঠের বিষয় কি হতে পারে? আমি তোমাদের সহযোগিতা করছি। উপসর্গ তোমরা খাতায় লিখে নাও। উপসর্গ বলতে আমরা কি বুঝি? এর অর্থ কি বলতে পারি কি? এর মূল অর্থ উপসৃষ্টি, যার সৃজন ক্ষমতা আছে, দক্ষতা আছে, কিন্তু তার নিজের কোনো অর্থ নেই বা অর্থবাচকতা নেই। সে অন্যকে প্রভাবিত করতে পারে। যেমন ধরো আর্ট, এটি কোনো শব্দ নয়, কিন্তু চোখে এটি একটি শব্দ। এই চোখের আগে যদি আর বসানো হয় তাহলে কি হবে? আর্ট চোখে, যার অর্থ হলো বাঁকা চোখে। অর্থাৎ চোখের অর্থটাকে পরিবর্তিত রূপ দিয়েছে। ঠিক তদ্রূপ উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে বা আগে বসে এবং নতুন শব্দ তৈরি করে এবং অর্থের পরিবর্তন করে, শব্দকে সংকুচিত করে, প্রসারিত করে, কখনো কখনো পুরোপুরি অন্যরকম অর্থ দিয়ে থাকে। এ নিয়ে বিভিন্ন ভাষাবিদ বিভিন্ন রকমের সংজ্ঞায়িত করেছে। তো আমরা এক কথায় বলতে পারি উপসর্গ কাকে বলে। কিছু অব্যয়সূচক শব্দাংশ আছে যেগুলো মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। তাহলে আমরা এখানে একটু লিখে নিতে পারি উপসর্গ কাকে বলে। যে সকল অব্যয়সূচক শব্দাংশ অন্য শব্দের
পূর্বে বসে অর্থের পরিবর্তন করে অর্থকে সংকুচন করে সম্প্রসারিত করে সম্প্রসারিত করে এবং অর্থের পুরোপুরি পরিবর্তন নিয়ে আসে, তাকে উপসর্গ বলে। এ নিয়ে আমাদের বহু ভাষাবিদগণ বিভিন্ন রকমের সংজ্ঞায়িত করেছেন। যেমন ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সংস্কৃতিতে কতগুলি অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে, এর অর্থের প্রসারণ করে, সংকুচন করে, অর্থের পরিবর্তন আনয়ন করে। এরূপ শব্দকে উপসর্গ বলে। এ কথা কে বলেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আবার আরেকজন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ এনামুল হক, তিনি বলেছেন যেসব অব্যয় শব্দ কৃদান্ত বা নামপদের পূর্বে বসে শব্দগুলির অর্থের সংকুচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ওইসব অব্যয় শব্দাংশকে বাংলা উপসর্গ বলে। আমাদের ভাষাবিদ অশোক মুখোপাধ্যায়ের মতে তিনি বলেছেন বাংলা ভাষায় কিছু অব্যয় আছে যারা ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে তাদের অর্থ বদল করে দেয়, এগুলিকে উপসর্গ বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেভাবেই নেই না কেন, মূল কথা হলো উপসর্গ হলো সেই বিষয়, সেই শব্দাংশ যেটা নিজে কোনো অর্থ প্রকাশ করে না, বাট অন্যকে অর্থ প্রকাশ করার জন্য সহযোগিতা করে বা অর্থের পরিবর্তন করে, অর্থাৎ উপসর্গ। আমরা এই ক্ষেত্রে আরেকটু ছোট্ট একটা গল্প বলতে পারি। সাধারণত এটা গ্রামাঞ্চলের আঞ্চলিক ভাষায় বলে থাকে, সোয়ালের চালু দাম। শিক্ষার্থী বোনেরা আমার, সোনামণিরা, সোয়ালের চালু দাম বলতে কি বুঝো? এটা একটা আঞ্চলিক লাইন। সোয়াল হলো যিনি ঘর বাড়ি তৈরি করেন, আর চাল হলো ঘরের চাল, উদাম হলো চালটা ফুটু, অর্থাৎ বৃষ্টি আসলে ওই ঘরে পানি পড়ে। কিন্তু এই ব্যক্তি ঠিকই অন্যদের বাড়ি তৈরি করছেন। আমরা এই সময়কার যদি বলতে যাই তাহলে বলতে পারি রাজমিস্ত্রির কথা। রাজমিস্ত্রি বড় বড় অট্টালিকা তৈরি করছে, কিন্তু তার বাড়িতে এত বড় অট্টালিকা নেই। ঠিক তদ্রূপ উপসর্গ হলো এমন শব্দাংশ যে অন্য শব্দকে বড় করতে পারে, সংকুচিত করতে পারে, প্রসারিত করতে পারে, আবার অর্থের পরিবর্তন করতে পারে। এই সমস্ত কাজগুলি উপসর্গ করে থাকে। এই হলো আমাদের আজকের উপসর্গ। এবার আমরা শ্রেণী বিভাগে আসি। উপসর্গ কত প্রকার বলতে পারো সোনামণিরা? উপসর্গ 3 প্রকার। কি কি? এক হলো বাংলা উপসর্গ, তৎসম বা
সংস্কৃত উপসর্গ। আমরা দেখতে পাচ্ছি উপসর্গ হলো 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, এবং কি লিখব? বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ, এই 3 ভাবে উপসর্গকে ভাগ করা হয়েছে। তো বাংলা উপসর্গ আমরা কতগুলি জানি? বাংলা উপসর্গ হলো 21টি। বাংলা উপসর্গ কতটি? 21টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। বিদেশি উপসর্গ তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, বিদেশ থেকে ক্রমাগত শব্দ আসছে এবং উপসর্গ ক্রমাগতভাবে বসছে, সেই ক্ষেত্রে তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তাহলে আজকে আমরা যে বিষয়টি পড়ব তা হলো উপসর্গ ও বাংলা উপসর্গ। তাহলে নিচের অংশটুকু আমরা একটু মুছে নেই। আমরা আজকে যে বিষয়টিতে যাব তা হলো উপসর্গ ও বাংলা উপসর্গ। তো এতক্ষণ আমাদের উপসর্গ নিয়ে আলোচনা হয়েছে, এখন আমরা আলোচনা করব বাংলা উপসর্গ নিয়ে। বাংলা উপসর্গ কাকে বলে? খাঁটি বাংলা বা বাংলা শব্দের পূর্বে যখন উপসর্গ বসবে, যে উপসর্গগুলি বসবে সেগুলিকে বলা হয় বাংলা উপসর্গ। তো বাংলা উপসর্গ আমরা কতগুলি দেখতে পেলাম? 21টি। এবার আমরা আসবো কি কি সেগুলাই। চলো আমরা একটু ভিন্ন রকম ভাবে জেনে নেই বাংলা উপসর্গগুলি কি কি, এবং এর ফাঁকে আমরা একটা চিঠিও লিখে নিই। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে চিঠিপত্র একটা অংশ আছে, কি আছে না? চলো আমরা একটা চিঠি লিখি এবং এখান থেকে আমরা খুঁজে বের করব বাংলা উপসর্গগুলি। তাহলে চিঠি লিখতে হলে কি করতে হয়? প্রথমেই তারিখ দিতে হয়, তাই না? আজকে কত তারিখ? 2, তাই না? তারিখের পরে কি করতে হবে? সম্বোধন করতে হবে। তাহলে আমরা যার কাছে চিঠি লিখবো আমরা একটা নাম নিয়ে নেই। আমি নাম দিলাম প্রিয় সুহাস। তাকে আদর দিলাম, কি বলো? আদর নিবি। প্রিয় সুহাস, সুহাসকে আদর দিলাম, আদর নিবি। তুই আমাদের অজপাড়াগাঁয়ে সুহাসের কাছে আমরা চিঠি লিখছি। আমাদের অজপাড়াগাঁয়ে আশা ভরসা। আর কি লিখতে পারি আমরা প্রিয় বন্ধুরা? তোকে কেউ কুকথা
সুহাস, কুকথা, অনাচার, বা আর চোখে তাকানোকে তাকানো মতো কাজ করলে তা কোনোভাবেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের আবগালের ৪৯টি পাতিলেবু ও কদবেল পাঠালাম। অচেনা জায়গায় মন আনচান করলে এগুলো খাবি। ইতি অঘরান। আমার সোনামণিরা, আমরা উপসর্গ পড়তে যেয়ে চিঠি লিখলাম, এ আবার কোন ধরনের? চলো দেখি এর মধ্যে কি আছে। তো সুহাসের কাছে আমরা লিখলাম, তাহলে চিঠিটা তো তার কাছে পৌঁছাতে হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এখন একটি খাম লাগবে। চলো আমরা একটা খাম নিয়ে নিই। খামটা একটু বড় করে নিলাম। এটাকে আমি 5টি লাইনে দিলাম। নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারতেছো যে এখানে আমি কেন 5টি লাইন দিচ্ছি। হয়তো অতটা সোজা হচ্ছে না। আমাদের গ্রামীণ বাংলার গ্রামীণ চেক যেরকম থাকে, আমরা খামটা ওরকম ভাবে গ্রামীণ চেকের মতো নিলাম। এখন এভাবে নিচে নিচে 5টি হয়েছে, আমরা পাশাপাশি 5টি করে নেই। আমরা একটি খাম নিয়ে নিলাম, গ্রামীণ চেকের খাম। এই গ্রামীণ চেকের খাম নেওয়ার পিছনেও একটি উদ্দেশ্য আছে। যেমন এখানে আমরা যে চিঠিটা লিখেছি, সেই চিঠিতে আমরা যদি একটু খুঁজে বের করি, তাহলে এখানে 21টি উপসর্গ পেয়ে নিব। যেমন প্রিয় সুহাস, সুটাকে আমরা চিহ্নিত করে নিলাম, হাটাকে নিলাম, শটাকে নিলাম। এখানে আমরা 3টা উপসর্গ পেয়ে গেলাম।
আদর নিবিড় আ নি বি। তারপর হলো আমাদের অজ পাড়াগাঁয়ের আশা ভরসা ভ সা। তোকে কেউ কথা কু অনাচার আর চোখে ভাবি পাতা দিবি না তোর জন্য গাছের আব ডালে 49টি পাতি লেবু কদবে অচেনা অ মন আনচান আন এগুলো খাবি। ইতি অঘা রাম। আমরা তাহলে এখানে একটু গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমরা 21টি উপসর্গ এখানে পেয়ে গেলাম চিঠির মধ্যে। চিঠিও লেখা হলো, উপসর্গও পেলাম। এবার আমরা যে খামটি এঁকেছি গ্রামের চিঠির মধ্যে, সেই খামের মধ্যে আমরা চিঠির মধ্যে যে উপসর্গগুলি পেয়েছি সেগুলি আবার একটু সুন্দর করে ছকের মধ্যে গুছিয়ে নিই, যেটা আমরা ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারি এবং আমাদের মনে রাখার জন্য একটি উত্তম কৌশল হিসেবে নিতে পারি। আমরা অ দিয়ে যে শব্দগুলি নিয়ে নিই, অ অঘা অজ অনা আ আর আন আ ইতি ওন পথ কো নি পাতি বি ভর। এই সাথে আমরা একটা বেশি লিখে নেই। ভরের পরে একটা শব্দ দিয়ে দিলাম আমরা শব্দাংশ রাম। স সা সু হা। সোনামণিরা কি কেমন মনে হচ্ছে? চিঠিও শিখে নিলাম, উপসর্গ বের হয়ে গেল, খামও হয়ে গেল। সেখান থেকে আবার আমরা গুনে গুনে 21টি উপসর্গ ঠিকানা হিসেবে নিয়ে নিলাম। আমাদের এই কৌশলটা কি মনে থাকবে? আমরা এভাবে উপসর্গ মনে রাখতে পারি। চলো এবার আমরা কিছু ছবির মাধ্যমে দেখি। আমরা ছবির মাধ্যমে যাই, উপসর্গ বিষয়ে আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি সেগুলি আবার আমরা একটু দেখে নেই। পর্দায় বড় হাতের লেখা দেখি গল্পটি যে বলেছিলাম সেই গল্পে কি আছে। এই গল্পের মধ্যেও বাংলা উপসর্গ লুকিয়ে আছে। এখানে আমরা 21টি উপসর্গ খুঁজে পাবো। দেখে নিই সেগুলি কিভাবে আসে। তোমরা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে একটু বড় করে দেওয়া আছে। এগুলি হলো বাংলা উপসর্গ। অঘা অ অজ অনা আ হা আর আপ ইতি সা ঘর পদ কু নি বি পাতি রাম আন স উন সু, যেগুলিকে আমরা একটি ছকের মাধ্যমে
গ্রামীণ থেকে খামের মাধ্যমে একটু সহজভাবে কৌশলগত করে লিখেছি। আমাদের আজকে পাঠ ছিল উপসর্গ ও বাংলা উপসর্গ, এবং এই পাঠে আমরা যেগুলি আলোচনা করেছি এতক্ষণ, উপসর্গ কি, উপসর্গের প্রকারভেদ, বাংলা উপসর্গ এবং বাংলা উপসর্গ দিয়ে শব্দ তৈরি এখন আমরা ছবিতে দেখব। উপসর্গ নিয়ে আমরা যে আলোচনাগুলি করেছিলাম, উপসর্গ কথাটির মূল অর্থ হলো উপসৃষ্ট। এটি শুধুমাত্র শব্দের শুরুতেই যোগ হয়, এর কাজ হলো নতুন শব্দ তৈরি করা। উপসর্গের নিজস্ব অর্থবাচকতা বা অর্থ নেই, কিন্তু অন্য কোনো শব্দের আগে বসে নতুন শব্দ তৈরির ক্ষমতা বা অর্থ দ্রুতগতা আছে। অতএব যে সকল অব্যয় ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে, এগুলিকে উপসর্গ বলে। এই বিষয়ে বিভিন্ন ভাষাবিদগণ বিভিন্ন মত দিয়েছেন। তার মধ্যে আমরা এখানে তুলে ধরেছি তিনজনের কথা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি বলেছেন সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এবং এর অর্থের প্রসারণ, সংকুচন বা অর্থের পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে যেসব অব্যয় শব্দ কৃদান্ত বা নামপদের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকুচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ওই সব শব্দকে বাংলা ভাষায় উপসর্গ বলে। অশোক মুখোপাধ্যায়ের মতে বাংলা ভাষায় কিছু অব্যয় আছে যারা ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে তাদের অর্থ বদল করে দেয়, এদেরকেই বলা হয় উপসর্গ। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হাড়। এই হাড় দিয়ে আমরা কি বুঝতে পারছি? এটা একটি গলার হাড়। এখানে যদি আমরা উপসর্গটি যুক্ত করে দেই হাড়, আমরা যদি এখানে প্র যুক্ত করে দেই তাহলে হয়ে গেল প্রহার। বি যুক্ত করলে হয়ে গেল বিহার, যা একটি স্থানের নাম। আ যুক্ত করলে হয়ে গেল আহার। এইভাবে উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন অর্থ তৈরি করে। এর প্রভাবে আমরা যা দেখতে পাই, কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়ে থাকে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন এখানে মূল শব্দ আছে তা, এর আগে যুক্ত হয়েছে প্র, তাতে হয়ে গেল প্রতাপ, যা আমরা বুঝে থাকি বিরক্ত। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, যেমন পুষ্টি, এর আগে যুক্ত হইল পরি, যুক্ত হয়ে গেল পরিপুষ্টি, যা শব্দের পূর্ণতা আনয়ন করেছে। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, যেমন মূল শব্দ হলো ছাগল, হয়েছে রাম, হয়ে গেল রাম ছাগল। রাম ছাগল মানে হলো আমরা বুঝে থাকি সেটা বড় রকমের ছাগল। শব্দের অর্থের সংকুচন ঘটে, যেমন পাগলা, পাগলার আগে যুক্ত হলো আর উপসর্গ যুক্ত হয়ে গেল আর পাগলা, মানে হলো খানিকটা পাগলা, অর্থাৎ পুরোপুরি পাগলা নয়। এখানে অর্থের সংকুচন ঘটেছে। শব্দের অর্থের পরিবর্তন ঘটে চোখে, চোখের আগে যুক্ত হলো আর, হয়ে গেল আর চোখে, তার মানে হলো বাঁকা চোখে, যা চোখের অর্থের পরিবর্তন করেছে। শিক্ষার্থী বোনেরা আমার, তোমরা একটি খাতা কলমে একটি বাড়ির কাজ বা একক কাজ লিখে নাও। উপসর্গ কাকে বলে এবং এর কাজ কি, উদাহরণ সহ লেখো। প্রশ্নটি লিখে নাও, উপসর্গ কাকে বলে এবং এর কাজ কি, উদাহরণ সহ লেখো। উপসর্গের প্রকারভেদ আমরা দেখেছি 3 প্রকার। কি কি? বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। মনে থাকবে তো? বাংলা উপসর্গ নিয়ে আমাদের আলোচনা। বাংলা ভাষায় বাংলা উপসর্গ মোট 21টি। বাংলা উপসর্গ সব সময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়।
যে চিঠিটি আমরা লিখেছিলাম, চিঠিটি এখানে দেখে নাও। প্রিয় সুহাস, আদর নিবি, তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা। অন্যদের অনাচার, কুকথা এবং আর চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের আবডালের 49টি পাতিলেবু ও কদবেল পাঠালাম। অচেনা জায়গায় মন আনচান করলে এগুলো খাবি। ইতি অঘরা। দেখো এখানে যেগুলি উপসর্গ সেগুলিকে রঙিন করে একটু বড় করে দেওয়া হয়েছে বোঝার জন্য। এবং যেহেতু এখানে একটা চিঠি হয়েছে, অবশ্যই একটি খাম লাগবে। এই খামটিও আমরা এখানে নিয়ে নিলাম ঠিকানা সহ। তোমাদের মনে রাখার জন্য দেখে নাও আবার। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আ, ইতি, ও, কদ, গো, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এবার চলো আমরা আরেকটি কাজ লিখে নিই। খাঁটি বাংলা উপসর্গ কাকে বলে এবং বাংলা উপসর্গ কয়টি ও কি কি? প্রশ্নটি লিখে নাও। খাঁটি বাংলা উপসর্গ কাকে বলে এবং বাংলা উপসর্গ কয়টি ও কি কি? এবার আমরা উপসর্গ ব্যবহারে শব্দ গঠন করব। ছবির মাধ্যমে দেখে নাও। যেমন কেজু, এর আগে যদি আমরা অযোগ করে দেই তাহলে হয়ে গেল অকেজু, অর্থাৎ এটা কোনো কাজে আসবে না। রাম, রামের আগে অঘাযোগ করলে অঘারাম। এভাবে আমরা যে শব্দ এঁকেছিলাম, যে খামটা লিখেছিলাম, সেই খামে যেভাবে সহজভাবে আমরা উপসর্গগুলি নিয়েছি, সেই সহজভাবে উপসর্গগুলি দিয়ে শব্দ তৈরি করি। পাড়াগা, অজ যোগ করে দিলে অজ পড়াগা। আদর, অনাদর। এভাবে 21টি উপসর্গই আমরা দেখে নিই। কাড়া, আকাড়া। চোখ, আর চোখ। মনা, আনমনা। ছায়ার আগে আমরা যোগ করলাম আব, আব ছায়া। হাঁস, হাঁসের সামনে আমরা পাতি ইতি যোগ করে নিলাম, হয়ে গেল ইতিহাস। পাজুরে আমরা যুক্ত করলাম ওন, ওন পাজুরে। বেল, কদবেল। অভ্যাসের আগে আমরা যুক্ত করলাম কো, হয়ে গেল কো অভ্যাস। এভাবে আমরা আরেকটি শব্দ নিলাম খুদ, খুদের আগে দিলাম নি, তাহলে হলো নিখুঁত। সাধারণত বেশিরভাগই মেয়েরা এই কাজে পারদর্শী থাকো। হাঁস, হাঁসের আগে আমরা নিয়ে নিলাম পাতি, পাতি হাঁস। পথ, পথের আগে যুক্ত দিলাম বি, বিপথ। পেট, পেটের আগে দিলাম ভর, তাহলে কি হলো ভর পেট। আমরা আরেকটা নিলাম ছাগল, রাম, রাম ছাগল। তারপরে আমরা আরেকটি শব্দ নিলাম ঠিক, ঠিকের আগে দিলাম স, সঠিক। জোয়ান, সা, সাজোয়ান। নজর, সু, সুনজর। ভাত, হা, হাবা। এইভাবে আমরা 21টি উপসর্গই শব্দ দিয়ে তৈরি করতে পারি। শব্দের আগে উপসর্গগুলি বসিয়ে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। তাহলে তোমরা লিখে নাও বাংলা উপসর্গ যুগে একটি করে শব্দ গঠন। আমি যে শব্দগুলি দেখিয়েছি সেই শব্দগুলি ছাড়া অন্য শব্দ দিয়ে তোমরা 21টি উপসর্গ দিয়ে 21টি শব্দ তৈরি করবে। খাতায় চট করে লিখে নাও বাংলা উপসর্গ যুগে একটি করে শব্দ গঠন। এবার আমরা ছোট ছোট একটা প্রশ্ন দেখি, কতটুকু মনে রাখতে পেরেছ। অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থে প্রকাশ করে? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। আমি সহযোগিতা করছি আরেকটু। আমরা উত্তরটি নিব নিকৃষ্ট। তারপরে প্রশ্নটি দেখো, রামসাগর শব্দের রাম উপসর্গটি কোন প্রকার? কি আসবে উত্তরটি? খাঁটি বাংলা। আমরা এতক্ষণ যা পড়লাম
তারপরে প্রশ্নটি, নিন্দিত অর্থে কোন উপসর্গটি ব্যবহার হয়? এখানে চারটি আছে, আ, কু, আপ, হা। তাহলে নিন্দিত অর্থে ব্যবহৃত হবে কোনটি? কু। পরের প্রশ্নটি, কোনটি খাঁটি বাংলা উপসর্গ যুগে শব্দ? বিশুদ্ধ, বিজ্ঞান, বিশুষ্ক, বিপদ। এখানে কোনটি আছে খাঁটি বাংলা উপসর্গ? বিপদ। শিক্ষার্থী বোনেরা আমার, শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আছো, আমি আশা করছি আজকে শ্রেণীর যে কার্যক্রম হয়েছে তোমাদের মনে থাকবে। তোমরা একটু বাড়ির কাজ লিখে নাও। আ, সু, বি, নি, কদ, কু, অজ, অগা, আ, ইতি, রাম, পাতি, এই উপসর্গগুলি দিয়ে তোমরা নতুন করে শব্দ গঠন করবে। শিক্ষার্থীবৃন্দ তোমরা যেখানে আছো, আজকের শ্রেণী কার্যটি তোমরা মনোযোগ সহকারে উপভোগ করেছো আশা করছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করবে এবং জানাবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আমাদের আরও কিছু উপসর্গ বাকি আছে, সংস্কৃত বা তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। আমরা বাংলা উপসর্গে দেখেছি 21টি, সংস্কৃত বা তৎসম উপসর্গে আছে 20টি। তবে এই দুইটি উপসর্গের মধ্যে 4টি উপসর্গ আছে যেটা সংস্কৃতেও আছে আবার বাংলাতেও আছে। যেমন আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ দুটোতেই আছে। আমরা এক্ষেত্রেও একটি গল্প ব্যবহার করতে পারি। যেমন আমরা দুপুরে বা যে কোনো সময় খাবার দাবারের পরে একটু বিশ্রাম চাই, সেই বিশ্রামের ক্ষেত্রে সাধারণত আমরা বিছানায় যাই। তখন আমি যদি আমার সাথে কাউকে চাই, হতে পারে সে কোনো ছোট বাচ্চা, ছোট ভাই বোন বা সমবয়সী কেউ, সেক্ষেত্রে আমরা সাধারণত তুই করে সম্বোধন করি। তখন আমরা বলতে পারি, হয়তো বানানটা ঠিক থাকবে না, আ, সুবিনি, তাকে নিয়ে আসলাম আমার সাথে। তাহলে এখানে কি হলো? আ, সু, বি, নি, 4টা উপসর্গ পেয়ে গেলাম। যে 4টা উপসর্গ আমাদের দুই জায়গাতেই আছে। যখন খাঁটি বাংলা বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হবে তখন সেটা হবে বাংলা উপসর্গ, আর যখন তৎসম শব্দের পূর্বে ব্যবহৃত হবে তখন হবে সেটা সংস্কৃত বা তৎসম উপসর্গ। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করব। তোমরা যেখানে আছো ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, বিশ্ববাসীর জন্য দোয়া করো। তোমাদের দোয়াই আমাদের কাজে লাগবে এবং যেখানে আছো সুন্দর থাকবে, সুস্থ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ থাকার যে নির্দেশনা তিনি দিয়েছেন সেই নির্দেশ মেনে চলবে, এই প্রত্যাশা করি আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।